আমি একবার প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নটা নেব, এক এক করে দুজনের থেকে উত্তর নেব। প্রথম ময়ূকের প্রথম প্রশ্ন এই মুহূর্তে, ফুল ফ্রেন্ড, হাসিনার ভবিষ্যৎ কি? শেখ হাসিনা, এক হাসিনা থি, ভবিষ্যৎটা কি? আসুন এই মুহূর্তে সুমন মুখার্জি এবং শুভজিৎ নস্কর দুজনেই রয়েছেন, তাদের থেকে এক এক করে নিয়ে নিয়ে উত্তর। সুমন বাবু, শেখ হাসিনার ভবিষ্যৎ কি? হোয়াটস নেক্সট? প্রথম জিনিস যেটা বুঝতে হবে, আজকের মার্কিন যুক্তরাষ্ট্র এত শক্তিশালী দেশ কি করে হলো। তারা 156 কান্ট্রিজ, 156 দেশে 2 লক্ষ ট্রুপস রেখেছেন এবং 80টা দেশে তাদের বেস করেছে। সেই বেসটা বোধহয় তারা বাংলাদেশের একটা আইল্যান্ডে চেয়েছিলেন, সেন্ট মার্টিনস আইল্যান্ড, যেটা দেয়নি, যে কোনো কারণেই তিনি দিতে রাজি হননি এবং ওনার নিজের মনোবল দেখিয়েছেন যে আমার দেশে কাকে রাখবো সেটা আমার প্রতিক্রিয়া। আমার মনে হয় সেই ঝাড়টা কমপ্লিটলি ওনাকে নিতে হয়েছে। অজুহাতটা হয়েছে তোমার ফ্যাসিস্ট ইলেকশনে নাকি গন্ডগোল করেছে, ইন্ডিয়া নাকি গন্ডগোল করেছে। এখন মনে রাখতে হবে যে আপনি যতগুলো দেশ দেখালে তার মধ্যে আমার মনে হয় না কোনোটায় ওনার জায়গা হবে। ইমিউনিটি পাওয়ার সম্ভাবনাটাই হয়তো কম, কারণ তারা সব নেটোতে আছে। নেটোতে ভারতের উপর তাদের প্রচণ্ড রাগ, এই কারণে যে আমরা ইউক্রেনে একটা নির্দলীয় স্থান নিয়েছিলাম এবং ইসরায়েলকেও সাপোর্ট করিনি, প্রথমে করে তারপরে ব্যাকআউট করেছি। দুটো কারণেই ইন্ডিয়ার ওপর তাদের একটু রাগ আছে। ইন্ডিয়ার সঙ্গে মৈত্রী ছিল শেখ হাসিনার, সেই জন্যে তারা এইটা একটা উদাহরণস্বরূপ। আপনি বলছেন ব্রিটেন হবে না, বেলারুশ হবে না, ইতালি হবে না, যেখানে চেষ্টা করা কেন হচ্ছে না আমি এটা বুঝতে পারছি না। রাশিয়ায় যাওয়া উচিত, রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের দেশে যাবেন শেখ হাসিনা, একেবারেই সেইখানে সুরক্ষায় পাবেন। কারণ এবং ভারত বন্ধু, ভারতের বন্ধু, ভারতের চেষ্টা করা উচিত তাকে রাশিয়া পাঠাতে, সেইখানে উনি সুরক্ষায় থাকবেন এবং ভারতের পক্ষেও এই পরিস্থিতি বজায় রাখা খুব শক্ত। এই কারণেই শক্ত, অলরেডি আমরা দেখেছি ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ এবং জেতার পরও কী প্রতিক্রিয়া। ওয়ার্ল্ড কাপ হারার সময় ওরা আনন্দিত উল্লাসিত হয়ে যান এবং তারপরেও আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপ T20-তে ইন্ডিয়া জেতার পর ওরা আমাদের ক্যাচ নিয়ে প্রশ্ন তুলেছে। তো যে ভারত বিদ্বেষ যেটা ছিল সেটা কিন্তু আলাদাভাবে দেখতে হবে। যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, দুটো কিন্তু শিক্ষা আমাদের নেওয়া দরকার। যেখানে সুরক্ষা দেওয়া হচ্ছে, যেরকম আমরা চাইছি এইখানে সুরক্ষণ দেওয়া হচ্ছে অন রিজার্ভেশন ফর হোয়াট এভার গ্রাউন্ড, যেখানে বেরোজগারি এত বেশি, ছাত্র সমাজ কিন্তু সেটা মানবে না। আমাদের সেটা কিন্তু মনে রাখতে হবে। 75 বছর পরেও আমরা যে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছি, এইটা একটা ভলকেনোর উপর আমরা বসে আছি, এইটা কিন্তু এইটার প্রতিক্রিয়া আমাদের মনে রাখতে হবে একটা শিক্ষা হিসেবে। সেকেন্ডলি, ডেমোক্রেটিক নেশনস আর টুগেদার, এটা একটা মিথ। কারণ টিয়ানানমেন স্কোয়ারে চায়নার যে উল্লাস এবং যেই টাইপের ব্যবহারের পর মৈত্রীবন্ধন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চায়নার, সুতরাং এইখানে বাণিজ্যিক ক্ষেত্রে সবচেয়ে বেশি ওদের উৎসাহ, মানে অনেকগুলো পসিবিলিটি আছে। আমি একবার প্রথম প্রশ্ন নিয়ে আমি সুমন বাবুর কাছ থেকে জানলাম, আমি শুভজিৎ বাবুর কাছ থেকে জানবো। শুভজিৎ বাবু, আপনার কি অবজারভেশন? শেখ হাসিনা আদৌ কি মানে ভারতেই থাকবেন না অন্য কোনো দেশে যাবেন? মানে যাওয়ার আলটিমেট কি শেখ হাসিনার লাস্ট বাসা ভারতে হবে? দেখুন, ভারতে হবে কিনা আমি তার আগে একটু বলে নিই যে শেখ হাসিনার কেরিয়ার কোন দিকে মোড় নিতে পারে। যে মুহূর্তে মানে যে সিচুয়েশান যেদিকে মোড় নিচ্ছে বাংলাদেশ, আমরা প্রতিনিয়ত দেখে চলেছি। বাংলাদেশ যেহেতু বাংলা ভাষাভাষীর দেশ, সেহেতু তাদের চ্যানেলগুলো দেখতে আমাদের খুব একটা অসুবিধা হয় না, প্রচুর তাদের স্যাটেলাইট ইংলিশ বাংলা নিউজ চ্যানেল। তো সেখানে যেটা আমরা দেখছি যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু একটা প্রবল জনরোষ, এবং সেই জনরোষ তো আছড়ে পড়েছে এবং তার ফলেই 45 মিনিট টাইম দেওয়া হয়েছে তার মধ্যে, এবং বাকি যারা বিশ্বাসঘাতকতা করেছে, সাবোটাজ করেছে, সেই স্টোরি আলাদা, আমি তার মধ্যে ঢুকছি না। কিন্তু আমি বলছি যে তীব্র জনরোষ, এই জনরোষটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা আই এম প্লেইং ডেভিলস অ্যাডভোকেট হিয়ার, যে এই জনরোষটা কি দুটো তিনটে রিজন হতে পারে। এটা কি পলিটিক্যাল ডাইসেন্টকে সাপ্রেস করা হতো, যেটা আপনি সজীব ভাইকে জিজ্ঞেস করছিলেন কিছুক্ষণ আগেই, যে আপনার কি অনুতপ্ত ফিল করেন আপনি, সেটা যদি উনি এড়িয়ে গেছেন। আর একটা জিনিস সেটা আপনি জানেন যে এই সরকারকে বাংলাদেশের যারা স্বাধীনচেতা মানুষ, গত 13 বছর যখন এই সরকার ছিল, যারা মুক্ত মনা এবং যারা এথিস্ট, বাংলাদেশের ব্লগার, তারা কিন্তু
তাদের একটা স্বপ্ন ছিল এই সরকারকে ঘিরে। আমি আবারও বলছি, আমি কিন্তু ডেভিলস অ্যাডভোকেট আপনি ডেফিনেটলি মানে বিভিন্ন অ্যাঙ্গেলে মানে আমাদের দেশ নিয়ে কথা হচ্ছে না, বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে। এবং সেই জন্যই আমি বলছি যে 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 তাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আপনি জানেন যে 2013 সালে একটা সাংঘাতিক ঘটনা বাংলাদেশের একেবারে ঢাকার বুকে ঘটে। মতিঝিল চত্বরে হেফাজতে ইসলাম একেবারে ঘাঁটি গেড়ে বসে দুটো দাবি নিয়ে। এক হচ্ছে ব্লাসফেমি ল পাস করতে হবে, যেটা পাকিস্তানে আছে, আর সেকেন্ড হচ্ছে নারী এবং পুরুষ একসাথে বেরোতে পারবেন না। এই দুই দফা, এখন যেমন এক দফা দাবি হয়ে ওনাকে বের করে দেওয়া হলো, এই দুই দফা দাবি নিয়ে কিন্তু তারা বসেছিলেন। সেখানে হেফাজতে ইসলামের আমির তখন আল্লামা শফি, তিনি কিন্তু সেখানে নিজে নেতৃত্ব দিচ্ছিলেন। পরবর্তীকালে যেটা আমি দেখি, আমরা সবাই দেখেছি, তখন আমি খুব ছোট ছিলাম, মানে অবশ্যই একটা মিড এজে, কিন্তু আমরা দেখি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে র্যাব, বিজিবি থেকে শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ থেকে শুরু করে সবাইকে দিয়ে কিন্তু সাংঘাতিকভাবে সেটাকে সাপ্রেস করেছিলেন। কি এটা ডেমোক্রেসির যে আইডিয়া, যে গণতন্ত্রের আইডিয়া প্রবাবলি মুজিবুর রহমানও দেখেছিলেন, সেই গণতন্ত্রের আইডিয়ার বিরুদ্ধে, এবং সেটাকে সাপ্রেস করেছিলেন পুলিশ দিয়ে। কিন্তু যেটা সমস্যার, 2018 সালে যখন বাংলাদেশের নির্বাচন হয়, ঠিক তার আগে মানুষ অবাক হয়ে গেছে যে এই শেখ হাসিনা ওই হেফাজতে ইসলামের আমিরের সাথে হ্যান্ডশেক করছেন। মানে উনি নিজেই ফ্র্যাঙ্কেনস্টাইনগুলো তৈরি করেছেন, নিজেই দোষগুলো তৈরি করেছেন। এবং ময়ূক, আপনাকে বলবো লাস্ট একটা পয়েন্ট, উনি একের পর এক মডেল মসজিদ তৈরি করতে শুরু করলেন। এবং রিলিজিয়ান খাতে আপনার মনে থাকবে, বাংলাদেশি সরকার যেমন পাকিস্তানে একটা ধর্মের মন্ত্রী আছে যে মেজরিটি রিলিজিয়ান দেখে, মাইনরিটি রিলিজিয়ান্স নয়, এখানেও কিন্তু সেই একইভাবে মাইনরিটি রিলিজিয়ানদের সুরক্ষার জন্য কিন্তু একটা মন্ত্রী থাকা দরকার ছিল। এখানে মেজরিটি রিলিজিয়ানের জন্য শেখ হাসিনা মন্ত্রী করেছিলেন। আমি বলছি যে এই পরিস্থিতি আপনি তিল তিল করে ডিজিটাল নিরাপত্তা আইন এই যে তৈরি করা হয়েছিল, মানুষ ভেবেছিল বিএনপি জামাতের থেকে অনেক বেটার ডিল পাবো, এবং সেই ডিল কিন্তু তিনি দিতে শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীকালে এই যে একটার পর একটা ভারতবর্ষের যে সমাজ, সেই সমাজকে দীর্ঘদিন ডেমোক্রেটাইজ করা হয়েছে। এই যে কোটার বিরুদ্ধে বা বৈষম্য বিরোধী সমন্বয়করা 13 জন যারা রয়েছে, এই যে আন্দোলনটা গড়ে উঠল, আমাদের দেশে এই কোটা কিন্তু ডেমোক্রেটাইজ করেছে। আমি একবার আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আমি সুমন বাবুর কাছে যাব, কিন্তু রেজওয়ান এই মুহূর্তে দেখছেন, অরূপ ভট্টাচার্য দেখছেন, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ আমাকে দেখছেন, সাদিয়া আফরিন দেখছেন, ওমর ফারুক দেখছেন, এই মুহূর্তে মালয়েশিয়া থেকে শেখ শাহিন হুসেন দেখছেন, রাধামোহন ব্যানার্জি দেখছেন, এই মুহূর্তে অমিতাভ বাবু বলে এই মুহূর্তে একজন দেখছেন। এবং এই প্রশ্নটা একদম সরাসরি সুমন বাবু আপনার জন্য, এটা অধ্যাপক হিসেবে, ইকোনমিস্ট হিসেবে আপনার জন্য এই প্রশ্নটা একজন দর্শকের প্রশ্ন। অমিতাভ বাবু বলে, ভারত অনেক বিনিয়োগ করেছে বাংলাদেশের অনেক সেক্টরে, এর ভবিষ্যৎ কি? বড় প্রশ্ন। আমি এই প্রশ্নটাতেই আসছিলাম যে রাজনৈতিক প্রেরণা ছাড়া যদি দেখি, শেখ হাসিনার আমলে মূলত ভারতের থেকেও কিছু অঙ্গে ভালো গ্রোথ হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশে। ওদের পার ক্যাপিটাল ইনকাম আমাদের থেকে বেশি। ওইখানে গ্রামীণ অঞ্চলে যেই টাইপের ডেভেলপমেন্ট হয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্টের কনটেক্সটে যদি দেখি সেটা বড়োভাবে এগিয়ে যাচ্ছিল। এবং এইটার যে কোনো প্রতিফলন পড়লো না এদের মাথায়, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে। বাংলাদেশ কেন, ইভেন ভারতবর্ষেও কিন্তু আমাদের রাজনীতি এবং মানে ধর্ম নিয়ে একটা খেলা আরম্ভ হয়েছে। এখন এটা ডেভেলপিং কান্ট্রিতে হওয়াটা বাঞ্ছনীয় নয়। একমাত্র ক্রাইটেরিয়া হওয়া উচিত ছিল যে আমার জন্য এই সরকার কি করলো, আমার উপকার কি করেছেন। এবং ওরা এখন অনেকেই বলেছে যে ভারতীয়রা গিয়ে এখন বাংলাদেশে 26 লক্ষ বাঙালি এখানে চাকরি পাচ্ছে, মানে ভারতীয় চাকরি পেয়েছে। এখন সেটা তো একটা বিতর্কের বিষয় হতে পারে না। যদি দরকার হয় তারা আবার ফেরত দিয়ে নিজেদের লোককে চাকরি দিত। কিন্তু ডিমান্ডটা আসছে না যে আমাদের প্রগতি কোথায় আসবে, বিকাশ কোথায় আসবে। ডিমান্ডটা আসছেও আমাদের যে ধর্মীয় আচরণ, সেই তার উপর যেন বেশি করে জোর দেওয়া হয়। ধর্ম কী করে গ্রোথের ঠিক আগে যাচ্ছে ইন আ ডেমোক্রেটিক নেশন, এটা আমার কাছে খুব বিভ্রান্তিকর। এবং ঠিক এই কারণেই আমি মনে করি যে আমরা যে
অনেকখানি প্রশ্ন তো তুলি যে হিন্দুদের মারা হচ্ছে সেদের নিয়ে আসা উচিত। আমি একেবারেই তার সঙ্গে আমি শুভজিতের কাছে যাব, আমার দ্বিতীয় প্রশ্ন নেব, কিন্তু এই মুহূর্তে খুব ইন্টারেস্টিং একটা কথা, আমি জানি না উনি কোন দেশ থেকে এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন। শাহাদাত হোসেন বলে এই মুহূর্তে একজন দর্শক দেখছেন এই চ্যানেলের মাধ্যমে। আমি বাংলাদেশের সকল ছাত্রছাত্রী ভাই বোনদের বলতে চাই, ডক্টর ইউনূস কিন্তু একসময় বিএনপির মন্ত্রী ছিল, তাই বলছি এই সরকার জনগণের জন্য তেমন ভালো হবে না বাংলাদেশ নাগরিক হিসেবে। আমি ঠিক এই জায়গাতে আমার দ্বিতীয় প্রশ্ন করবো, এবং শুভজিৎ এই প্রশ্নটা নিয়ে দর্শকের যে মতামত সেটা নিয়েও তোমার মন্তব্য চাইবো। কোন দেশে ঠাঁই হবে মুজিব কন্যার, এটা একটা প্রশ্ন, এবং তারপরে আরেকটা প্রশ্ন, যে প্রশ্নটা আমার দ্বিতীয় প্রশ্ন, পেছনে আমেরিকা, চীন, পাক, আমেরিকা আছে, চায়না আছে, পাকিস্তান আছে, এবং আসলে এদের প্রত্যেকের মুখোশ তার নাম মোহাম্মদ ইউনূস, মানে একদম স্ট্রেট, একদম কাটাছেড়া করার জায়গাতে আসি। শুভজিৎ, দেখুন, অনেকগুলো কনস্পিরেসি থিওরি আমি দেখেছি, এবং সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা কিন্তু লেট আস ফ্লোর দ্যাট, যে পাকিস্তানে যখনই গভর্নমেন্ট পরিবর্তন হয় বা সেখানে সামরিক শাসন যখনই ইমপ্লিমেন্ট করা হয়, সে পারভেজ মুশারফের সময় হোক বা আপনার কোয়ালিশন সরকার বা ভুট্টো যখন চলে যায়, ভুট্টোকে ফিরিয়ে নিয়ে আসা, নওয়াজ শরীফকে ফিরিয়ে নিয়ে আসে, এই যে একটার পর একটা ঘটনায় সবসময় একটা প্ল্যানের কথা উল্লেখ করা হয় পাকিস্তানে, সেটা হচ্ছে লন্ডন প্ল্যান। এবং বাংলাদেশের ক্ষেত্রেও বলা হচ্ছে যে লন্ডন প্ল্যান একটা কোনো কিছু এই রকম একটা তৈরি হয়েছে, কারণ আপনি মনে থাকবে যে বিএনপির ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়া বা তারেক রহমান, বিএনপির খালেদা জিয়ার পুত্র, তিনি লন্ডনে অবস্থান করছেন, এবং বলা হয় যে আইএসআই-এর সেখানকার যে স্টেশন চিফ এবং অন্যরা তাদের সাথে এবং বিএনপির একটা কোনো রকম মিটিং হয় বা কিছু, বা এই পুরো জিনিসটা নিয়ে এই যে পুরো সিচুয়েশনটা যে আউট অফ কন্ট্রোল হয়ে গেল, এটা নিয়ে একটা হয়েছে, এটা এরকম একটা কনস্পিরেসি, বাট দ্যাট ক্যান হ্যাপেন, মানে এইটা এটা হতেও পারে না হতে পারে। আমি অল্টারনেট মতগুলো আমি স্যারের কাছে যাওয়ার আগে আমি অল্টারনেট মতগুলো শুধু একবার বলছি। সুমন মুখার্জি, আমি এটা শেখ হাসিনার যিনি পুত্র তাকেও জিজ্ঞেস করছিলাম, তাদের হাতেও কি রক্ত লেগেনি? এবং শুভজিৎ বাবু যে কথাগুলো বলছিলেন, একজন এখানে আরেকজন বলছেন এই মুহূর্তে বাগেরহাট থেকে একজন লিখছেন, আমি জানি না কোন দেশের, বাংলাদেশ না ভারত, বাগেরহাট থেকে বাগেরহাটের সংসদ সদস্য, আওয়ামী লীগের এবং মুজিবুর রহমানের পরিবারের। আচ্ছা, কিন্তু সেখানকার একজন দর্শক লিখছেন, একজন গণহত্যাকারীকে কিভাবে আপনারা সাপোর্ট দেন, গণতন্ত্রকে উনি এই দেশে কবর দিয়েছেন। সুমনবাবু, এটাও তো একটা রিয়ালিটি যে মানে শেখ হাসিনা নির্ভর একটা দেশ বোধহয় দেখা হচ্ছিল, এবং এটা কি সত্যি কনস্পিরেসি থিওরি না বাস্তব, যে এর মধ্যে পাকিস্তান থাকতে পারে, এর মধ্যে আমেরিকা থাকতে পারে, এবং এর মধ্যে চায়না থাকলেও থাকতে পারে? যদিও সজীব ভাই বললেন যে চায়নার হাত নেই, মেইনলি ইন্টারফেয়ার পাকিস্তান এবং আমেরিকা বারবার করেছে। আপনার কি মত? এবং আমি দর্শকদেরও বলবো এই মুহূর্তে, আপনারা যারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং বিভিন্ন দেশ থেকে আমাকে দেখছেন জবাব চাই বাংলাতে, আপনারা এই মুহূর্তে আপনাদেরও মত জানাতে পারেন। দুটো মতে আমরা নেব, জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের বক্তব্য কি সেগুলো আমরা নেব, যদি আপনারা দিতে চান সেই বক্তব্য ময়ূককে। বলুন সুমনবাবু। তিনজনের তিনটে প্রেরণা। আমেরিকা চায় এই দিকে একটা ঘাঁটি করা যাতে কিছু কন্ট্রোল থাকে, আর্মির ডিফেন্স খাতিরে তাদের প্রেরণা এখানে, যে আমরা ওই সেন্ট মার্টিনে একটা বেস করি, ভারত দেয়নি তাদের। এবং চায়নার সঙ্গে তাদের ডিফেন্সে যদি বিরোধ থাকে, কারণ স্ট্রিং অফ পার্লস সারা ঘুরিয়ে ফেলেছে, ফ্রম সাউথ ইস্ট এশিয়া টু অ্যাবসলিউটলি পাকিস্তান অবধি তারা ঘুরিয়ে গেছে, ওপর থেকেও তারা আসছে, এবং আমাদের যতগুলো নেবার আছে তাদের বিষিয়ে দিয়েছে চায়না। তো চায়নার ওন জিনিসটা হচ্ছে দুটো জিনিস, জমি দখল, ট্রেড দখল, এবং তাদের আমাদের ওপর ডিপেন্ডেন্স নিয়ে আসা। আর আমেরিকার ইয়ে হচ্ছে যে আমরা চায়নাকে লক্ষ্য রাখবো, তার গ্রোথটা, যদিও বা আদান প্রদান ট্রেডে তারা ভেরি ডিপেন্ডেন্ট অন চায়না, তাদের বাণিজ্যিক একটা দিক আছে, কিন্তু তার থেকেও বেশি দিক হচ্ছে ডিফেন্সের, যে আমাদের এখানে হয় ডেমোক্রেটিক নেশনে ইন্ডিয়া, একদম না পেলে বাংলাদেশ। পাকিস্তানের হচ্ছে না, কথাটা শেষ করে নিই, পাকিস্তানের হচ্ছে কমপ্লিটলি রিলিজিয়াস গ্রাউন্ড, এবং সেইটা যে প্রাধান্য পাচ্ছে, দ্যাট শোজ উই আর অ্যান আন্ডার ডেভেলপড কান্ট্রি।